নমস্কার দর্শক বন্ধু, আমরা প্রায় সময় দেখি যে অনেক কোম্পানির ম্যানেজমেন্ট 40, 50, 60 বা 100% গ্রোথের গাইডেন্স দিয়ে যাচ্ছে এবং সেই গাইডেন্স দেখে ইনভেস্টাররা অনেক এক্সাইটেড হয়ে সেই শেয়ার কিনেও ফেলে, কিন্তু তারপরেও সেই শেয়ারের দাম কিন্তু খুব একটা বাড়ছে না। বা এরকমও দেখি যে সেই কোম্পানি হয়তো 30-40% প্রফিট রিপোর্ট গ্রোথ করা সত্ত্বেও শেয়ারের দাম কিন্তু পড়ছে। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে ওই 40-50% গাইডেন্স দেখেই কেন যে কোনো শেয়ারে ইনভেস্টমেন্ট করা উচিত না, এবং আমারই ইনভেস্ট করা একটি মাল্টিব্যাগার পোটেনশিয়াল শেয়ারের ডিটেলস বলবো। সেই শেয়ারের ডিটেলস বলার সাথে সাথে অনেক ইনসাইটফুল তথ্য জানতে পারবো, যেমন ওয়ার্কিং ক্যাপিটাল ইন্টেন্সিভ, অ্যাসেট হেভি বিজনেস এগুলো কি, এবং এই হাই গ্রোথ ম্যানেজমেন্ট যখন কোনো কোম্পানির একটা হাই গ্রোথের গাইডেন্স দিয়ে দেয় তো তারপরে কি কি জিনিস থেকে ইনভেস্টারদের সাবধান হওয়া উচিত, সেই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো। আমি প্রসেনজিৎ পাল, 2010 সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে একজন ফুল টাইম অ্যাক্টিভ ইনভেস্টর, এবং আমাদের কোম্পানি পল অ্যাসেট যেমন রিটেল ইনভেস্টরদের অ্যাডভাইসারি সার্ভিস প্রোভাইড করে থাকে, তেমনি আলট্রা এইচএনআই ইনভেস্টরদের জন্য ফান্ড ম্যানেজমেন্ট, যেটা সেবি রেজিস্টার্ড ক্যাটাগরি 3 এআইএফ এর থ্রু প্রোভাইড করে থাকি। আমারই ইনভেস্টমেন্ট এক্সপিরিয়েন্স নিয়ে লেখা দুটি বই, হাউ টু অ্যাভয়েড লস অ্যান্ড মাল্টিব্যাগার স্টকস, ন্যাশনাল বেস্ট সেলার, অনেক কটা রিজনাল ল্যাঙ্গুয়েজে অনুবাদিত হয়েছে, ইংলিশ ভার্সন, বাংলা ভার্সনও রয়েছে। আপনারা সেই সমস্ত যদি ডিটেলস জানতে চান, সিম্পল অ্যামাজনে গিয়ে প্রসেনজিৎ পল বেঙ্গলি বুকস এটা দিয়ে সার্চ করলে বইয়ের ডিটেলস, বইয়ের রিভিউ অ্যান্ড এভরিথিং আপনারা কিন্তু পেয়ে যাবেন। প্রথমেই আমরা জানবো যে যখন কোনো কোম্পানির ম্যানেজমেন্ট 50, 60 বা 100% গ্রোথ গাইডেন্স দেয়, সেইটা দেখেই ইনভেস্টরদের কেন এক্সাইটেড হওয়া উচিত নয়। এবং এর জন্য দুটো কনসেপ্ট, একটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল কনসেপ্ট এবং একটা হচ্ছে অ্যাসেট হেভি এবং অ্যাসেট লাইট বিজনেস। এই দুটো কনসেপ্টের আপনারা ইনসাইট পেয়ে যাবেন। কেমন সেটা, যে ধরুন আজকের দিনে একটা কোম্পানি 100 কোটি রেভিনিউ আর্ন করছে। এবার এই 100 কোটি রেভিনিউ আর্ন করতে ধরুন কোম্পানিটা 80 কোটি টাকা খরচা করেছে বা 80 কোটি টাকা ইনভেস্টমেন্ট করে 100 কোটি রেভিনিউ আর্ন করছে। এবার সেই কোম্পানি গাইডেন্স দিচ্ছে যে আমরা না সামনের বছর 200 কোটি রেভিনিউ আর্ন করব। তো মনে রাখবেন, এই 200 কোটি রেভিনিউ আর্ন করতে গেলে তাকে তো ওই 100 কোটি করতে 80 কোটি টাকা ইনভেস্ট করতে হয়েছিল, তাহলে 200 কোটি টাকা আর্ন করতে গেলে তাকে তো 160 কোটি টাকা কোম্পানির দরকার। তো এই 160 কোটি টাকা কোম্পানি কোথা থেকে পাবে? তো এই 160 কোটি টাকা পেতে গেলে, মানে ধরে নিলাম আগের বার রেভিনিউ হয়েছে 100 কোটি টাকা, জাস্ট একটা ফর ইজ অফ আন্ডারস্ট্যান্ডিং ধরে নিলাম 100 কোটি টাকা কোম্পানির কাছে রয়েছে, কিন্তু যে বাকি 60 কোটি টাকা সেইটা কোথা থেকে পাবে? তো এই 60 কোটি টাকার জন্য ইদার কোম্পানিকে ব্যাংকের থেকে লোন নিতে হবে অথবা ইকুইটি ডাইলিউশন করতে হবে। ব্যাংকের থেকে লোন নিলে তার উপরে একটা হাই ইন্টারেস্ট কস্ট পে করতে হবে, তার মানে সেটাও শেয়ার হোল্ডারদের জন্য নেগেটিভ। ইকুইটি ডাইলিউশনও শেয়ার হোল্ডারদের জন্য নেগেটিভ। ইকুইটি ডাইলিউশন কি আবার শর্টে জেনে নেব, খুব সিম্পল। সেটা হচ্ছে ধরুন আজকে একটা কোম্পানির প্রফিট 100 কোটি টাকা এবং সেই কোম্পানির টোটাল নাম্বার অফ শেয়ারস রয়েছে 100। তো আমি এগেইন ফর সিম্পলিসিটি 100 কোটি ডিভাইডেড বাই 100, তাহলে সেই কোম্পানির আর্নিং পার শেয়ার হচ্ছে 1 টাকা। এবার কোম্পানি কি করলো? কোম্পানি ধরুন 60 কোটি টাকা মার্কেট থেকে তোলার জন্য কোম্পানি বলল আমি আরো নতুন 100টা শেয়ার মার্কেটে ছাড়ছি। যেই কোম্পানি 100টা শেয়ার মার্কেটে ছাড়বে, মানে আগে কোম্পানির শেয়ার ছিল 100টা নতুন শেয়ার ছাড়লে টোটাল শেয়ার হয়ে যাবে 200। কনসিডারিং আগে যে 100 কোটি টাকা যে প্রফিট ছিল, তো তার মানে সেই 100 কোটি টাকায় যদি প্রফিট থাকে তাহলে তার ইপিএস বা আর্নিং পার শেয়ার অর্ধেক হয়ে যাচ্ছে। মানে খুব সিম্পল বাংলায় বললে, যে 100 কোটি টাকার যখন 100 জন ইনভেস্টরের মধ্যে ভাগ হচ্ছে, প্রত্যেকে 1 টাকা করে ভাগে আসছে। যদি আরো নতুন 100 কোটি মার্কেট থেকে তোলে, বা আমরা যেটা বলি ইকুইটি ডাইলিউশন, তাহলে আরো নতুন 100 ইনভেস্টর আসছে, তাহলে সেই 100 কোটি প্রফিট 200 জনের মধ্যে ভাগ হচ্ছে। মানে আগে যেমন 1 করে ভাগ ছিল, এখন সেটা 0.5 অর্ধেক হয়ে যাচ্ছে। তো এটা খুব সহজ বাংলায় ইকুইটি ডাইলিউশন কি, তো যেহেতু শেয়ার হোল্ডারদের অংশীদারিত্ব, মানে শেয়ার হোল্ডাররা কি ভাগ পাচ্ছে সেটা অর্ধেক হয়ে যাচ্ছে, তাই ইকুইটি ডাইলিউশনও শেয়ার হোল্ডারদের জন্য নেগেটিভ। এবং কোম্পানি যখন এই হাই গ্রোথ ফেজে থাকে তখন ইদার ডেথ নেয়, মানে লোন নেয়, অথবা এই ইকুইটি ডাইলিউট করতে হয়। এই দুটো জিনিসই কিন্তু নেগেটিভ। কিন্তু যদি এমনটা হতো যে, যেমন ধরুন এক্সাম্পল দিলাম যে 100 কোটি টাকা কোম্পানি এখন রেভিনিউ আর্ন করছে, এবার সে 200 কোটি হতে চায়, তো এই 100 কোটি থেকে 200 কোটি হতে ধরে নিন তার মাত্র 10 কোটি টাকার ইনভেস্টমেন্ট বা 10 কোটি টাকার ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে। তো তাহলে কিন্তু আবার সেটা অনেক পজিটিভ, কারণ যখন 10 কোটি মানে যখন কম লাগছে, যেটাকে আমরা লেস ওয়ার্কিং ক্যাপিটাল ইন্টেন্সিভ বিজনেস বা নট অ্যান অ্যাসেট হেভি বিজনেস আমরা যেগুলোকে বলি, তো এই বিজনেসে কি মানে কম পুঁজিতে কম মূলধনে বেশি রেভিনিউ আর্ন হয়। তো যখনই কম মূলধনে বেশি রেভিনিউ আর্ন হচ্ছে, তো তার মানে সেখান থেকে রেভিনিউকে গ্রো করতে অল্প কিছু টাকা
টাকা লাগলেই হয়ে যায়। তো খুব সিম্পলি যখন কোনো হাই ওয়ার্কিং ক্যাপিটাল ইন্টেন্সিভ বিজনেস বা অ্যাসেট হেভি বিজনেস বলছে যে 50%, 60 বা 100% গ্রোথ, তো সেইটাকে দেখে এক্সাইটেড হয়ে ইনভেস্টরদের কেনা উচিত নয়। কিন্তু যদি সেই কোম্পানি লেস ওয়ার্কিং ক্যাপিটাল ইন্টেন্সিভ, নট অ্যান অ্যাসেট হেভি বিজনেস হয়, তো তখন কিন্তু সেটাই একটা এক্সাইটিং বা তখন একটা অ্যাট্রাকটিভ ইনভেস্টমেন্ট প্রপোজিশন তৈরি হয়ে যায়। সেকেন্ড পয়েন্ট যেটা মনে রাখতে হবে যে যখনই কোনো কোম্পানি ধরুন গাইডেন্স দিল যে 50% রেটে গ্রো করবে, তো এই 50% গাইডেন্স দেওয়ার পরে তারপরে ইন ফিউচার যদি কোম্পানির গ্রোথ সত্যি সত্যি ওই 50%ই হয়, তাহলেও কিন্তু শেয়ারের দাম অতটাও বাড়ে না, কারণ ওই 50% গ্রোথ ইজ অলরেডি ফ্যাক্টরড ইন দ্য প্রাইস। এবং মজার ব্যাপার, যদি আজকে কোম্পানি 50% গ্রোথ গাইডেন্স দিয়ে 6 মাস বা 1 বছর পরে যখন রেজাল্ট আসলো তখন যদি দেখে 30-40% গ্রোথ হচ্ছে, তো তাহলেও কিন্তু শেয়ারের দাম পড়ে। মানে এই কারণে প্রায় দেখবেন অনেক কোম্পানি গ্রোথ খুব ভালো আছে, হয়তো 30% প্রফিট জাম্প হয়েছে, তা সত্ত্বেও দেখছেন শেয়ারের দাম পড়ছে। এর কারণটা এইটাই যে মার্কেট ওয়াজ অলরেডি ফ্যাক্টরিং মাচ হায়ার গ্রোথ রেট। আবার যদি খুব সহজ বাংলায় বলি, যে আজকে যখন কোনো কোম্পানি 40-50% গাইডেন্স দিয়ে দিল, সেটা ম্যানেজমেন্ট কনফারেন্স কল হতে পারে, কোনো মিডিয়া ইন্টারভিউ হতে পারে, বা কোনো ইনস্টিটিউশনাল ইনভেস্টরকে গাইডেন্স হতে পারে, যাই হোক না কেন, তো এই সঙ্গে সঙ্গে কিন্তু শেয়ারের দাম কিন্তু সেই এক্সপেকটেশনকে ফ্যাক্টর করে নেয়। মানে এক্সিস্টিং যারা শেয়ার হোল্ডার থাকে, তো তারা এইটা ভেবেই ইনভেস্ট করে বসে রয়েছে যে 50% গ্রোথ হবে। তো এই সিচুয়েশনে আগামী 6 মাস বা আগামী 1 বছর পরে যদি অরিজিনাল গ্রোথ 30% হয়, তো তাহলে কি যারা ইনভেস্টররা 50% গ্রোথের আশায় বসেছিল, অবভিয়াসলি তারা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে তারা সেল করবে। তারা যেই সেল করবে, শেয়ারে প্রাইসিং প্রেসার আসবে, শেয়ারের দাম পড়বে। কিন্তু যদি এই রকম হয় যে ম্যানেজমেন্ট 50% গ্রোথের গাইডেন্স দিয়েছে, কিন্তু 1 বছর পর দেখা যাচ্ছে গ্রোথ হলো 60% বা 70%, তখনই কিন্তু শেয়ারের দাম বাড়ে, তখনই কিন্তু প্রাইসের অ্যাপ্রিসিয়েশন খুব তাড়াতাড়ি হয়। কারণ মার্কেট যা এক্সপেক্ট করছে সেই এক্সপেকটেশনেরও বিটিং রেজাল্ট কিন্তু আসছে। এই কারণে দেখবেন যে কোনো কোনো কোম্পানি হয়তো 10% গ্রোথও তাদের শেয়ারের দাম বাড়ে, কারণ হয়তো কোনো একটা কোম্পানিতে মাত্র 4-5% গ্রোথ বা গ্রোথের কোনো আশাই ছিল না। তো সেই রকম কোম্পানিও যদি 10% গ্রোথ করে দেয়, রিপোর্ট রেজাল্টে আসে, তাহলে কিন্তু মার্কেট সেটাকে পজিটিভলি নিয়ে শেয়ারের দাম বাড়ে। তো সিম্পল এখানে মাথায় রাখতে হবে এইটাই, যে জাস্ট বিকজ কোনো কোম্পানির ম্যানেজমেন্ট বলছে আমি 50% রেটে গ্রো করব বা আমি 100% রেটে গ্রো করব, সেইটা দেখেই কিন্তু ইনভেস্ট করাটা ওয়ান অফ দ্য গ্রেট মিস্টেকে পরিণত হবে। আপনাকে দেখতে হবে যে যে ম্যানেজমেন্ট গাইডেন্স দিচ্ছে তার থেকেও বেশি অ্যাকচুয়াল গ্রোথ হবে কি হবে না। শেয়ারের দাম কনসিস্টেন্টলি বাড়তে পারে বা মাল্টিব্যাগার হতে পারে তখনই যখন সেই শেয়ার ম্যানেজমেন্ট যা গাইডেন্স দিচ্ছে তার থেকেও বেশি রেটে যদি বাড়ে। যদি ম্যানেজমেন্ট গাইডেন্সের থেকে কম রেটে বাড়ে, তাহলে কিন্তু শেয়ারের প্রাইস অ্যাপ্রিসিয়েশন তেমন হয় না। এবার আমরা সেই কোম্পানিটার ব্যাপারে জানবো যেটাতে বললাম যে আমার নিজেদের ইনভেস্টমেন্ট আছে, আমাদের পেড মেম্বার্সদের ইনভেস্টমেন্ট আছে, আমাদের AIF এও ইনভেস্টমেন্ট রয়েছে। কি সেই কোম্পানিটা? কোম্পানিটা হলো এমট্রন ইলেকট্রনিক্স। কোম্পানিটা কি করে? PCBA অ্যান্ড বক্স বিল্ড। সহজ বাংলা জেনে নেব। PCBA হলো প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি, এবং বক্স বিল্ড কি জিনিসটা সেটা, যেমন আপনারা ধরুন বাড়িতে যে টিভির রিমোট আছে, তো এই টিভির রিমোটের মানে একদম যদি বেসে যদি আপনি চলে যান, কোনো একটা সার্কিট রয়েছে। তো PCBA এই কথাটা মানে প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি হলো যে ধরুন বেয়ার যে সার্কিট, সেই সার্কিটের ওপরে ক্যাপাসিটার বা আরো যে সমস্ত ইলেকট্রনিক্স ছোট ছোট পার্ট আছে সেগুলোকে এক জায়গায় করে একটা সার্কিট তৈরি করা। তো সেই সার্কিট তৈরি করা সেইটাই হয়ে গেল PCBA এর কাজ। এবং বক্স বিল্ড মানে একটা সার্কিট তৈরি করার পরে তার সঙ্গে পুরো জিনিসটার কানেকশন দিতে হয়, মানে ধরুন সুইচ, ইলেকট্রনিক্স তার হোক বা কোনো যদি ইন্ডিকেটর থাকে, তো এই সমস্ত কিছু যখন কানেকশনটা তৈরি হয়ে গেল একটার সঙ্গে অন্যান্য সব জিনিসের কানেকশন, সেইটাই হলো বক্স বিল্ড। যেটা মানে একটা টোটাল রিমোট তৈরিটা হলো বক্স বিল্ডের মাধ্যমে। রিমোটের ভেতরকার ছোট ছোট পার্ট হচ্ছে PCBA প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলির মাধ্যমে। তো এমট্রন ইলেকট্রনিক্স এই কাজটাই করে। এবং এটা যে আমি টিভির রিমোট দিয়ে বললাম, আজকাল সমস্ত ইলেকট্রনিক্স আইটেমেরই এই PCBA অ্যান্ড বক্স বিল্ড অ্যাসেম্বলি রিকোয়ারমেন্ট। খালি ইলেকট্রনিক্স আইটেম বলে নয়, আপনি যদি ডিফেন্স সেক্টরে যান, ডিফেন্স বা অটো সেক্টরে আজকাল সব স্মার্ট কার হয়ে গেছে, কানেক্টেড কার হয়ে গেছে। তো অটো সেগমেন্ট, ডিফেন্স সেগমেন্ট, ইলেকট্রনিক সেগমেন্ট, মোবাইলের পার্টস থেকে শুরু করে সমস্ত জায়গায় এই সেগমেন্টের একটা হিউজ অ্যাপ্লিকেশন রয়েছে। এমট্রন ইলেকট্রনিক্স জুন 2024-এ শেয়ার মার্কেটে লিস্ট হয়, এবং তারপর অক্টোবর নভেম্বর এই রকম টাইমে ম্যানেজমেন্ট অনেকবারই নানান রকম কনকলে গাইডেন্স দেয় যে 40-50% সেলস গ্রোথ তারা নেক্সট কয়েক ইয়ার্সে এক্সপেক্ট করছে। এবার আমরা যেটা বললাম যে জিনিস দুটো পয়েন্ট শিখলাম, যে যখনই কোনো কোম্পানি 40-50% গ্রোথের গাইডেন্স দেবে, এমন নয় যে আমাদের চোখ কান বুঝে কেনা উচিত। ফার্স্ট যেটা আমরা
দেখবো সেটা হচ্ছে আচ্ছা ম্যানেজমেন্ট বলছে 40-50, এর থেকে বেশি রেটে গ্রোথ করার প্রবাবিলিটি কি রয়েছে। তো এটা যখন আমরা দেখলাম, ফার্স্ট আমরা জেনে গেলাম যে ইলেকট্রনিক্স এই যে সেগমেন্ট, এটা একটা হিউজ সেগমেন্ট, এখানে একটা হিউজ গ্রোথ রুম, একটা হিউজ পোটেনশিয়ালস আছে। কারণ যে কোনো সেক্টরের দিকে আপনি তাকান, মানে নট অনলি ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, মানে খালি মোবাইল, টিভি, রিমোট এইসবই না, আজকে ডিফেন্স থেকে শুরু করে ইন্ডিয়ান নেভি থেকে শুরু করে অটো সেগমেন্ট, সমস্ত জায়গায় ইলেকট্রনিক্সের অ্যাপ্লিকেশন কিন্তু দিন দিন বাড়ছে। নেক্সট যেটা ইন্টারেস্টিং পয়েন্ট আমাদের রিসার্চ টিম খেয়াল করলো সেটা হলো এইটা যে FY24 কোম্পানিটার মাত্র 93 ক্রোরস রেভিনিউ ছিল, কিন্তু এই সেম কোম্পানি মানে এমট্রন ইলেকট্রনিক্স ইন্ডিয়া, এই সেম কোম্পানির যারা ফাউন্ডার তারা আমেরিকাতে একটা অলরেডি কোম্পানি তৈরি করে মানে বিগত 10 বছরে 0 থেকে 900 কোটির কোম্পানি অলরেডি বানিয়ে ফেলেছে। তো তাহলে যেই প্রমোটাররা মানে আমেরিকাতে একটা আমেরিকার মতো টাফ মার্কেটে 0 ক্রোরস থেকে 900 কোটির কোম্পানি বানাতে পারে, তো তাহলে তারা ইন্ডিয়াতেও সে সিমিলার জিনিস রেপ্লিকেট করে ওই 90 কোটি থেকে মানে একটা হিউজ জায়গায় চলে যাওয়ার মতো ক্ষমতা রাখে। তো এই রকম একটা কনক্লুশন বা এই রকম একটা পজিটিভস কিন্তু আমরা পেলাম। থার্ড জিনিস, আমাদের রিসার্চ টিম এইটা আমরা কনক্লুড করলাম যে কোম্পানির যা ক্যাপাসিটি রয়েছে এবং কোম্পানি যেভাবে ফরওয়ার্ড ইন্টিগ্রেট করে PCBA থেকে বক্স বিল্ডের দিকে এগোচ্ছে, যেই ধরনের ক্লায়েন্ট রয়েছে, তাতে করে যদি গ্রোথ হয় তাহলে এই 50%-এর বেশি গ্রোথ হবে। তো এই কারণে আমরা কিন্তু ইনভেস্টমেন্টের জন্য মানে বলে না ফিল্টার আউট, যে ফার্স্ট ফিল্টার আউট করলাম যে ম্যানেজমেন্ট বলছে 40-50% গ্রোথ, তার থেকে বেশি হবে কি হবে না। তো আমাদের ইনিশিয়াল মানে প্রাইমারি রিসার্চ এইটা বললো যে হ্যাঁ 50% হওয়ার, তার থেকে বেশি হওয়ার চান্স আছে। কেন না, কারণ এই সেম কোম্পানির প্রমোটাররা USA 0 থেকে 900 কোটির কোম্পানি বানিয়েছে, এরা যেই সেগমেন্টে রয়েছে সেই সেগমেন্টে ইন্ডিয়াতে হিউজ ডিম্যান্ড, মানে ইন্ডিয়ার ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং এ হিউজ গ্রোথ স্টোরি আনকভার হচ্ছে, প্লাস এনাফ ক্যাপাসিটি অ্যান্ড অল রয়েছে সেগুলোকে ফান্ড করার জন্য। এটা হয়ে গেল নাম্বার 1। নাম্বার 2, সেকেন্ড যে পয়েন্ট আমি বলেছিলাম যে তাহলে এই যে গ্রোথ হচ্ছে, আমি তো মানে আমরা যে ভাবছিলাম 60-70% যদি গ্রোথ হয়, তো তাহলে এই কোম্পানিটা কি অ্যাসেট হেভি বা ওয়ার্কিং ক্যাপিটাল ইন্টেন্সিভ বিজনেস কি বিজনেস নয়? যেমন আমরা ফার্স্ট এক্সাম্পলে দিয়েছিলাম, আজকে একটা কোম্পানি 100 কোটি টাকা রেভিনিউ, 100 কোটি টাকা রেভিনিউ আর্ন করতে যদি তাকে 80 কোটি টাকা ইনভেস্ট করতে হয়, তাহলে 200 করতে তাহলে 160 কোটি ইনভেস্ট করতে হবে, হিউজ ক্যাপিটাল ইনভেস্টমেন্টের দরকার। তাহলে এমট্রনের ক্ষেত্রে আমরা দেখি এটা অ্যাসেট হেভি কি অ্যাসেট হেভি নয়। তো আমরা যেটা দেখেছিলাম যে অ্যাসেট টার্নওভার অ্যারাউন্ড 5 এর কাছাকাছি আছে। 5 অ্যাসেট টার্নওভার, এটা মানে কি, মানে কত টাকার অ্যাসেট, কত টাকার ইনভেস্টমেন্টে কত টাকার রেভিনিউ একটা কোম্পানি জেনারেট করছে। মানে ধরুন 20 কোটি টাকার ইনভেস্টমেন্টে যদি একটা কোম্পানি 100 কোটি রেভিনিউ জেনারেট করে, তাহলে খুব সিম্পল আমরা সেইটা বলে দিই অ্যাসেট টার্নওভার 5 টাইমস। 20 কোটির 5 গুণ 100 কোটি, তো তার মানে 5 টাইমস। এই কোম্পানিটার অ্যাসেট টার্নওভার এইরকম 5 টাইমসের কাছাকাছি। মানে বুঝতে পেরেছেন তো, 20 কোটি ইনভেস্টমেন্টে যদি 100 কোটি রেভিনিউ হয়, তাহলে সেই 100 থেকে 150 কোটিতে যেতে মানে একটা রাফ মোটা মাত্র 10 কোটির যদি ইনভেস্টমেন্ট হয়, এনাফ, গুড এনাফ। তো তার মানে হিউজ ক্যাপিটাল ইন্টেন্সিভ বা হিউজ অ্যাসেট হেভি বিজনেস কিন্তু এইটা নয়। যদি অ্যাসেট হেভি বিজনেস হতো তাহলে কিন্তু আমরা সেই সময় ডিসকার্ড করে দিতাম, আমরা আর ইনভেস্টমেন্টের দিকে অগ্রসর হতামই না। এবং আরো একটা প্লাস পয়েন্ট হচ্ছে 2024 সালে অলরেডি তারা IPO ফান্ড মানে IPO থেকে 87 ক্রোর তুলে নিয়েছে, যেটা কিনা 2024 এবং 2025-এও গ্রোথ কিন্তু ফান্ডিং করবে। তার মানে এটাও আমাদের কাছে একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়ালো। থার্ড পয়েন্ট কি আছে, ক্যাপাসিটি এক্সপানশন অ্যান্ড অর্ডার। ক্যাপাসিটির দিকে আমরা যখন তাকিয়েছিলাম যে IPO ফান্ড নিয়ে তারা যে অলরেডি ক্যাপাসিটি যেটা বাড়িয়ে নিয়েছে, তো সেই ক্যাপাসিটিটা অলরেডি মানে 400 to 500 ক্রোর মতো রেভিনিউ জেনারেট করতে সক্ষম। মানে FY24 এর রেভিনিউ ছিল 93 ক্রোর, কিন্তু মজার ব্যাপার যে ক্যাপাসিটি অলরেডি তারা তৈরি করে নিয়েছিল IPO ফান্ডের হেল্পে এবং আরো অনেক কিছু ফান্ডিং এর হেল্পে, তো সেই মানে ক্যাপাসিটি ইনভেস্টমেন্ট কিন্তু অলরেডি 400, 450 কি 500 ক্রোর অবধি রেভিনিউ হ্যান্ডেল করতে সক্ষম। এবং নেক্সট আমরা দেখে এসেছি যে র্যাপিড অর্ডার বুকের এক্সপানশন। মানে এই র্যাপিড অর্ডার বুক এক্সপানশন আমি একটা রিসেন্ট এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। মানে মার্চ 2025-এও কোম্পানিটার 189 কোটি টাকার অর্ডার বুক ছিল। মার্চ 2025 থেকে আজকে মানে আগস্ট 2025-এ সেই 189 কোটি টাকার অর্ডার বুক জাম্প হয়ে 420 কোটি টাকার অর্ডার বুক হয়ে গেছে। তো এটা তো রিসেন্ট, আমরাও যখন ইনভেস্টমেন্ট করেছিলাম বা ইনভেস্টমেন্টের জন্য দেখছিলাম, তখনও অর্ডার বুকের কিন্তু হিউজ একটা রিসেন্ট মানে একটা ভালো মতো জাম্প আমরা ফলো করছিলাম। এবং যেই জাম্প এবং ওভারঅল যে ইন্ডাস্ট্রি
ইন্ডাস্ট্রির যতটা হেডরুম, গ্রোথ হেডরুম, তো এই সমস্ত কিছুকে মিলে কিন্তু ইনভেস্টমেন্ট থিসিসটা তৈরি হয়। মানে এটা এই কারণে বলছি যে কিভাবে আপনি কোনো একটা শেয়ার দেখলেন, তাকে কিভাবে শর্টলিস্ট করে মানে শর্টলিস্ট করবেন না ডিসকার্ড করবেন, তার জন্য কি ফিলোসফি আমরা নিয়ে এগিয়ে যাই, সেইটাই এই প্রসেসের মাধ্যমে বলে বোঝালাম। রিস্ক কি, যে কোনো ইনভেস্টমেন্টের রিস্কও জেনে নিতে হয়। ফার্স্ট রিস্ক যেটা বলেছিলাম ইকুইটি ডাইলিউশন, যেটা অলরেডি এক্সাম্পল দিয়ে দিয়েছিলাম। ইকুইটি ডাইলিউশনেরও যদি আমরা কথা বলি, এবার এই যে 50% গ্রোথ অবধি ইকুইটি ডাইলিউশনের তেমন দরকার ছিল না। এখন আমরা এক্সপেক্ট করছি যেহেতু অনেক বেশি গ্রোথ, এই এমট্রন আগস্ট 2025-এ কিন্তু অলরেডি একটা ইকুইটি ডাইলিউশন অ্যানাউন্স করে দিয়েছে, এবং এইখানেও ইকুইটি ডাইলিউট যতটা করছে সেই ডাইলিউশন বা সেই ইনভেস্টমেন্টের রেসপেক্টিভে কিন্তু রেভিনিউ গ্রোথটা একটা বেশি, অনেক বেশি এক্সপেক্টেড। তো তার জন্য এই ইকুইটি ডাইলিউশনও যখন শেয়ার প্রাইসে ফ্যাক্টর হলো, তখন কিন্তু খুব একটা নেগেটিভলি ইম্প্যাক্ট করেনি। সেকেন্ড রিস্ক হচ্ছে ইউএস ট্যারিফ। অলদো আজ অবধি মানে যখন ভিডিও করছি এখনো অবধি ইলেকট্রনিক্স আইটেম, সেমিকন্ডাক্টর আইটেম এই সমস্ত হচ্ছে ইউএস ট্যারিফের বাইরে। এবং এছাড়াও কোম্পানিটা বলছে যে তাদের যে অর্ডার বুক, তার 80% অর্ডার ফ্রম ইন্ডিয়া, 20% ফ্রম ইউএস। তো ইন ফিউচার যদি ইউএস ট্যারিফ নিয়ে কোনো কিছু যদি নেগেটিভ আসে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক সেগমেন্টে, সেটা তাদের জন্য একটা নেগেটিভ হবে। আর থার্ড রিস্ক হচ্ছে এটা হলো এসএমই স্টক, যে কোনো স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ, এসএমই সেগমেন্ট, যে কোনো এই সমস্ত স্টক কিন্তু প্রাইস ভোলাটিলিটি একটা অনেক বড় রিস্ক। বিকজ ডিউ টু লিমিটেড ভলিউম, কোনো পজিটিভ হলে প্রাইস যেমন হিউজ বাড়ে, তেমনি কোনো কিছু যদি নাও হয়, ওভারঅল মার্কেট যদি উইকনেসের জন্য প্রাইস অনেকটা পড়ে, আর যদি ওভারঅল মার্কেটের উইকনেসের সঙ্গে কোম্পানির যদি ছোটখাটো কোনো উইকনেস বেরোয়, তাহলে কিন্তু প্রাইস 40-50% পর্যন্ত ক্র্যাশ করতে পারে। এটা যে কোনো এসএমই লো ভলিউম শেয়ারেরই রিস্ক কিন্তু থাকে। এবার আমরা জানবো যে কোম্পানিটা ইনভেস্টমেন্ট ওর্দি কিনা। দেখুন, আমরা আমাদের পেড মেম্বার্সদের জানুয়ারি 2025-এ এই শেয়ারটা 500 টাকাতে রেকমেন্ড করেছিলাম। তার সঙ্গে একটা ডিটেলড রিপোর্টও পাবলিশ করেছিলাম। দেখুন রিপোর্টটা এখানে দেখতেই পাচ্ছেন। এই সমস্ত রিপোর্ট আমরা যে কোনো পেড মেম্বারদের যখন শেয়ার রেকমেন্ড করি, তার সঙ্গে একটা স্টক ডিটেলড রিপোর্ট নিয়েই পাবলিশ হয়। মজার ব্যাপার, সেই 500 টাকায় শেয়ার রেকমেন্ড করার পরে ফেব্রুয়ারি মার্চে শেয়ারটার দাম পড়ে 380 টাকা অবধি গেছিল, প্রায় 25% ফল। মানে আমাদের ম্যাক্সিমাম মেম্বাররা 500 টাকায় রেকমেন্ড করা সত্ত্বেও তার থেকে অনেক কম দামে শেয়ারটা কিনতে পেরেছিল। আমাদের যে এআইএফ, সেই এআইএফেও আমরা ওই সিমিলার 500 এই রকম জায়গাতে আমরা ইনভেস্টমেন্ট করি, এবং আজ ওই শেয়ারটা কিন্তু হোল্ড করছি। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে যে যখন আমরা বলি কোনো কোম্পানি ভালো বা ইনভেস্টমেন্ট ভালো, তার সঙ্গে কিন্তু একটা প্রাইস অ্যাটাচড। মানে যেই কোম্পানিটা 100 টাকাতে ভালো ইনভেস্টমেন্ট ওর্দি, সেটা কিন্তু 150 টাকাতে ইনভেস্টমেন্ট ওর্দি নাও হতে পারে। সেই কোম্পানিটা 200 টাকা হয়ে গেলে ইনভেস্টমেন্ট ওর্দি নাও হতে পারে। তো মনে রাখবেন, আমরা কিন্তু আমাদের নিজেদের 500 টাকায় শেয়ারটা কিনেছিলাম, আমাদের মেম্বাররা ম্যাক্সিমাম 500 টাকার কমে কিনেছিল। তো 500 টাকায় যদি ভালো বাই হয়, মানে 500 টাকায় ইনভেস্টমেন্ট ওর্দি মানে এমন নয় যে 1000 টাকাতেও সেটা ইনভেস্টমেন্ট ওর্দি হবে। যে কোনো কোম্পানি মানে এমন নয় যে ভালো কোম্পানি মানে যে কোনো প্রাইসে ইনভেস্টমেন্ট ওর্দি। যে কোনো আগামী প্রাইসে ইনভেস্টমেন্ট ওর্দি হবে কিনা, তার জন্য প্রচুর ইফ অ্যান্ড এলস অনেক কিছু কাজ করে। এবং মনে রাখবেন, ইউটিউব কখনোই কোনো প্ল্যাটফর্ম না স্টক রেকমেন্ডেশন করার জন্য। কারণ অ্যাজ পার সেবি নর্মস, স্টক রেকমেন্ড করতে গেলে অনেক ডিসক্লোজার, অনেক ডিসক্লেমার, অনেক কিছু সাথে করতে হয়, এবং সেইটা একমাত্র ফর্মাল চ্যানেলের থ্রুতেই, মানে আমাদের যে ওয়েবসাইট চ্যানেল সেইগুলোতে পসিবল। ইউটিউবের ভিডিও কিন্তু ফর এডুকেশনাল পারপাস, ফর জেনারেল ওভারভিউ অফ দ্য কোম্পানি। এই জন্য আমরা ইউটিউবে কোনোদিন প্রাইস নিয়ে ডিসকাস করি না, মানে আগামী দিনে এতটা বাড়তে পারে না, এইটা বাড়তে পারে না, ওইটা হতে পারে, কি হতে পারে, কতটা পড়তে পারে, স্টপ লস কি, এই সমস্ত নিয়ে কিন্তু আমরা প্রাইস নিয়ে কোনো ডিসকাস করি না। রাদার কোম্পানি জেনারেল ডিসকাশন, যাতে করে ইনভেস্টররা অনেক কিছু শিখতে পারে, সেইটাই হলো ইউটিউবের ফোকাস। এবং সব সময় মনে রাখবেন, যেমন এমট্রনের কেসে বলেছি, ম্যানেজমেন্ট অলরেডি 40-50% গ্রোথ গাইডেন্স দেওয়া আছে। এর মানে এইটাই যে যদি ইন ফিউচার কোম্পানি 20%, 30% এই রকম গ্রোথও যদি রিপোর্ট করে যায়, তাহলেও কিন্তু শেয়ার প্রাইসে হিউজ কারেকশন আসবে, এবং সেটা কিন্তু একটা বড় ইনভেস্টমেন্ট রিস্ক। মানে শেয়ার প্রাইসকে কনসিস্টেন্টলি বাড়তে গেলে ম্যানেজমেন্টের যে গাইডেন্স, সেটাকেও কিন্তু বিট করতে হবে, সেটাকে অনেক টাইমসে বিট করতে হবে, তাহলেই কিন্তু শেয়ার প্রাইসের মানে আপসাইড পটেনশিয়াল রয়েছে। এই কারণে আমরা বলি যে আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান, আপনার নিজের এন্ট্রি এক্সিট প্যারামিটার ক্লিয়ার করেই ইনভেস্টমেন্ট করুন। এমন আপনি এক্সপেক্ট করবেন না যে যেদিন আমরা শেয়ারটা বিক্রি করব বা আমরা যেদিন এক্সিট করব, সেদিনকে ইউটিউবে এসে কমেন্ট করে যাব যে আমরা এক্সিট করেছি। একদমই নয়। যেমন আমাদের মাল্টিব্যাগার স্টক রেকমেন্ডেশন সার্ভিসে রিসার্চ রিপোর্ট এর সঙ্গে যেমন বাই কল আসে, তেমনি যতদিন মেম্বাররা অ্যাক্টিভ থাকে তার মধ্যে আমরা এক্সিট কল, সেল অ্যালার্ট বা অন্য কিছু আপডেট সেগুলোও দিই। এবং এই আপডেট খুব দরকার, কারণ কি হয়, যখন কোনো শেয়ার 100 টাকায় রেকমেন্ড করে তারপর এই যখন দাম পড়ে 75-80 হয়ে যায়, তখন কি করতে হবে সেটা খুব ইম্পর্টেন্ট। মানে তখন হোল্ডে রাখবো নাকি এক্সিট করব, এটা খুব ইম্পর্টেন্ট। এবং এই জন্য আমরা বলি যে বাই কল অ্যালোন ইজ ভ্যালু নাথিং। মানে খালি
একটা বাই কল কেউ যদি দিয়ে দিল, তার ভ্যালু নাথিং যদি না আপনি আপডেটস পান। এই এমট্রনের ক্ষেত্রেও সেটা হয়েছিল, যখন মার্চ এপ্রিল সেই সময় যখন এতটা প্রাইস কারেকশন হয় তখন কিন্তু আমরা হোল্ড করে তারপর এপ্রিলেও কিন্তু আরো স্ট্রং বাই এই জন্যই কিন্তু বলেছিলাম। এবং মনে রাখবেন, যেহেতু আজকে শেয়ারটা মানে আমাদের পেড মেম্বাররা যেখানে ইনভেস্ট করেছিল তার থেকে প্রায় 40-50% অ্যাপ্রক্স এইরকম মতো বেড়ে গেছে এবং আজকের দিনে আর এটা গুড বাই লিস্টে আমরা দিচ্ছি না। তো এই কারণেই ইউটিউবে একটা জেনারেল ডিসকাশনে দিলাম, যাতে করে এমনও কেউ না ভাবে যে তাহলে আমরা পেড মেম্বার হব কেন। এমনটা নয় যে যেটা আমরা আজকে পেড মেম্বারদের জন্য রিপোর্ট পাবলিশ করছি সেইটাই আবার ইউটিউবে এক সপ্তাহের মধ্যে সেই শেয়ার নিয়ে ডিসকাস করি, সেটা কিন্তু কোনোভাবেই নয়। হ্যাঁ, শেয়ারের দাম যদি অনেক বেড়ে যায়, সেই শেয়ার থেকে যদি কিছু শেখার, শিক্ষণীয় কিছু থাকে, পয়েন্টস যদি কিছু থাকে শেখার মতো, তাহলেই আমরা ডিসকাস করি। ভিডিওটা যদি সামারাইজ করি, আমরা কি শিখলাম? ফার্স্ট অফ অল এইটা শিখলাম যে 40-50% গ্রোথ গাইডেন্স দেখে শেয়ারে ইনভেস্টমেন্ট করা উচিত নয়। এই রকম কোম্পানিতে ইনভেস্ট করার আগে বুঝতে হবে সেটা ওয়ার্কিং ক্যাপিটাল ইন্টেন্সিভ বিজনেস কিনা, অ্যাসেট হেভি বিজনেস কিনা। থার্ড, সেই বিজনেসের যা ম্যানেজমেন্ট গাইডেন্স দিচ্ছে তার থেকেও বেশি রেটে গ্রোথ করার ক্ষমতা রাখে কিনা। এছাড়া আমরা জানলাম যে এসএমই, স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ সেগমেন্ট সবসময় রিস্কি সেগমেন্ট। যখন মানে যদি কোনো কোম্পানির কোনো ফল্ট ছাড়া ওভারঅল মার্কেটের উইকনেসেও কিন্তু 25, 30, 40, 50% অব দি এসএমই স্টকে কারেকশন খুবই নর্মাল। তাই এই সমস্ত শেয়ারে ইনভেস্টমেন্ট করার আগে ইন্ডিভিজুয়াল এন্ট্রি এক্সিট স্ট্র্যাটেজি মাস্ট। আর মাল্টিব্যাগার স্টক রেকমেন্ডেশন সার্ভিসের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনাদের যদি এমট্রনে ইনভেস্টমেন্ট থাকে বা যদি আপনারা আমাদের পেড মেম্বার হন, তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের অ্যাভারেজ পারচেস প্রাইস কি রয়েছে, বা এমট্রন সম্বন্ধে আপনাদের মধ্যে যদি আর কোনো পজিটিভস বা আর কোনো নেগেটিভস বা আর যদি কোনো ওপিনিয়ন থাকে, সেই ওপিনিয়নও আপনারা কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। ভিডিও থেকে কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং আগামী দিনে এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটাকে অন রাখতে হবে। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।